হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট গ্লোবালি যে সমস্ত ইম্পর্টেন্ট নিউজগুলো রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে বেশ ভালো রকমের একটা আপস অ্যান্ড ডাউনস করাচ্ছে, যে কারণে ভালো ট্রেডিং থেকে প্রচুর পরিমাণে ভালো ভালো অপরচুনিটিস উঠে আসছে। সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং জিওপলিটিক্যালি যে জায়গাগুলোর মধ্যে আমরা বড় পরিবর্তন লক্ষ্য করলাম সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা যদি দেখি গতকাল যে সমস্যাটা পুরো ওয়ার্ল্ড জুড়ে হয়েছে বা যেটার প্রভাবে পুরো ফাইন্যান্সিয়াল মার্কেটে আজকে সকালবেলায় আমাদের বেশ বড় রকমের একটা ডাউনফল আমরা দেখলাম, সেটা হচ্ছে বারাক্কা নিউক্লিয়ার যে প্ল্যান্ট রয়েছে সেই জায়গাটার মধ্যে একটা বড় রকমের অ্যাট্যাক করে দিয়েছিল ইরান, ইউএই, এবং সেখানে যে নিউক্লিয়ার ফেসিলিটিস রয়েছে সেটা একটা বেশ ভালো রকমের ফিয়ারের জন্ম দেয়। যদিও সেখানে কোনো রকম রেডিওলজিক্যাল যে লিকেজ হয় নিউক্লিয়ার প্ল্যান্টে বা নিউক্লিয়ার সাইটে, যদি এই জাতীয় অ্যাটাক হয় সেই টাইপের কোনো কিছুই হয়নি। তো এনিওয়ে, এই যে বিষয়টা, এটা একটা বেশ ভালো রকমের ফিয়ারফুল কন্ডিশন মার্কেটের মধ্যে তৈরি করেছিল, এবং যে কারণে আমরা আজকে সকালে মার্কেটকে গ্যাপ ডাউন ওপেনিং এবং তার পরবর্তীতে ধীরে ধীরে একটা ডাউনওয়ার্ড টেন্ডেন্সি আমরা লক্ষ্য করলাম। কিন্তু পরবর্তীকালে সকালবেলায় 10টা এরকম সময় নাগাদ একটা নিউজ আসে, এবং সেই নিউজটা হচ্ছে যে পাকিস্তান অ্যাকচুয়ালি মিডিয়েটারের কাজ করতে চলেছে ইউএসের সাথে, এবং ইউএস ইরানের যে এই বিষয়টা রয়েছে সেই জায়গাটাতে তারা নেগোশিয়েট করার মতো আবার ফার্দার বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে পাকিস্তান কথা বলতে শুরু করেছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে একটা মার্কেটের মধ্যে আমরা রিকভারি দেখতে পেলাম, এবং পরবর্তীকালে আফটারনুনে যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে একটা স্যাংশন যেটা রয়েছে, যে অয়েলের ওপর যে স্যাংশনটা আছে সেই স্যাংশনটা তিনি উইথড্র করলেন টেম্পোরারিলি। এই বিষয়গুলো নিয়ে আমি আরও ডিটেলসে বলছি, কিন্তু উইথড্র করার প্রভাবে যেটা দেখা গেল যে আফটারনুনের দিকে আবার অয়েল প্রাইস ধীরে ধীরে সেটেল ডাউন হয়েছিল বেশ ভালো রকম পরিমাণে, এবং সেই কারণে মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি ফেরত এলো। যাই হোক, আমরা যদি এই সিনারিওটাকে অ্যাকচুয়ালি মাথার মধ্যে রাখি তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকের ডেটে মার্কেট ওই যে গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর রিকভারি, তো মার্কেট একটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করলো, এবং যে জায়গাতেই মোটামুটি তার গতকালের বা লাস্ট ডেট যে ক্লোজিং ছিল সেই জায়গার কাছে এসেই আজকের ডেটে ক্লোজিং করলো, এবং অপশানের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী 24,500কে যখন 23,500কে ভেঙে তারপরে যখন উঠলো, সেটা যদি না উঠতো তাহলে এখানে বড় প্লেয়ারদেরও ভালো রকমই একটা ক্ষতি হওয়ার চান্সেস ছিল। এনিওয়ে, সেটা আমরা অপশন চেনে দেখছি, কিন্তু মার্কেটের মধ্যে ফ্ল্যাট স্ট্রাকচারটাই আমরা সমস্ত জায়গার মধ্যে দেখতে পেলাম। যদিও স্মল ক্যাপের মধ্যে আজকে কিন্তু 1.25%-এর কাছাকাছি একটা বড় ফল লক্ষ্য করলাম। মার্কেট রিকভারি করলেও গ্লোবাল টেনশন যেহেতু রয়েছে, তাই আমরা কিন্তু ভিক্স কিন্তু এখনও কুল অফ হয়নি। মেবি কাল আমাদের এক্সপায়ারি ডেট আছে, এবং যেহেতু এক্সপায়ারি আছে তো ভিক্স কালকে মার্কেট এক জায়গায় সাইডওয়ে হয়ে ভিক্স ডাউন করে অপশনের প্রিমিয়াম এখানে গলে যাওয়ার প্রবণতা যথেষ্ট বেশি। সব থেকে বড় প্রবলেমেটিক জায়গা যেটা ভিক্স বাড়ার যে মেইন রিজনটা রয়েছে সেটা হচ্ছে ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর 96 টাকা 43 পয়সাতে গিয়ে পৌঁছালো, যেটা কিন্তু পুরো ইন্ডিয়ান ইকোনমির জন্য বা ইন্ডিয়ান মার্কেটের জন্য যথেষ্ট একটা খারাপ। বিশেষ করে ইন্ডিয়ান ইকোনমির জন্য আমি স্টক মার্কেটকে যদি একটু দুপা পিছনে রাখি, তাহলে ইন্ডিয়ান ইকোনমির জন্য এই সিনারিওটা কিন্তু যথেষ্ট খারাপ, যে কারণে আমাদের প্রাইম মিনিস্টার যথেষ্ট চিন্তিত, এবং প্রত্যেকটা মিনিস্ট্রি থেকেই বিভিন্ন রকমের বার্তা উঠে আসছে। তো সেই বিষয়গুলো তো আমরা প্রত্যেকেই জানি। এনিওয়ে, বিটকয়েন প্রাইস সেটাও ধীরে ধীরে সেটেল ডাউন করেছে। ইউএসের যে বন্ড ইল্ড মোটামুটিভাবে ফ্ল্যাট টু ডাউনওয়ার্ডস একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি। এনিওয়ে, যদি আমরা আজকের ডেটের ক্ষেত্রে অ্যাডভান্স অ্যান্ড ডিক্লাইন্স দেখি, তাহলে অ্যাডভান্সের পরিমাণ কিন্তু অনেক কম, ডিক্লাইন প্রচুর পরিমাণ রয়েছে শেয়ারের মধ্যে। তো সুতরাং মার্কেট আপাত দৃষ্টিতে পজিটিভ দেখালেও মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার বা একটা ফিয়ারফুল যে কন্ডিশন, সেই বিষয়টা কিন্তু মার্কেটে নজর করা যাচ্ছে। এখন যদি আমরা নিফটি 500-এর টপ যে 5টা স্টক যেগুলো বেড়েছে তার মধ্যে মেইন হচ্ছে গ্ল্যান্ড ফার্মা এবং জিইসি। এর সাথে আজকে আইটি স্পেসের মধ্যে ভালো আজকের ডেটে র্যালি আমরা লক্ষ্য করেছি, সেটা বিশেষ করে মিড ক্যাপ আইটিগুলোর, যেমন পারসিস্টেন্ট, কোফোর্জ, ওএফএসএস ইত্যাদিগুলোর মধ্যে।
এর সাথে সাথে যদি আমরা দেখি ডাউনওয়ার্ড টেন্ডেন্সি, যেহেতু মার্কেটের প্রচুর স্মল ক্যাপ মিড ক্যাপ রয়েছে যেগুলো পুরো ফলিং স্টক বা ফলিং প্যাটার্নের মধ্যে রয়েছে, সেই কারণে প্রচুর বড় বড় আমরা এখানে ডিপও লক্ষ্য করেছি মার্কেটের মধ্যে। তো এখন এই মুহূর্তে যদি আমরা নিফটি 50-র দিকে তাকাই, তাহলে আইটি স্পেসটার মধ্যে ভালো একটা পজিটিভ লক্ষণ লক্ষ্য করা গিয়েছে। বাকি যত কিছু আমরা দেখছি সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে অতটা পরিমাণ পজিটিভিটি নেই। বাকি সমস্ত জায়গার মধ্যে একটা মিক্সড কাইন্ড অফ সিচুয়েশনস আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে অটো সেক্টরের মধ্যে একটা ভালো রকমের পতনও আমরা লক্ষ্য করলাম। তো সেক্টরাল ভিউ থেকে দেখতে গেলে নিফটি আইটি আজকের ডেটে 2.43%-এর কাছাকাছি মোটামুটিভাবে আপ। আর ডাউনের দিকে দেখতে গেলে নিফটি অটো, নিফটি মিডিয়া, মেটাল কিছুটা পরিমাণ, এবং তার সাথে আমরা যদি দেখি পিএসইউ ব্যাংকস, এই কয়েকটা সেক্টরের মধ্যে বড় আমরা আজকের ডেটে পতন লক্ষ্য করেছি। বিকেলের পর থেকে যদি আমরা ফিউচারের দিকে তাকাই, তাহলে ফিউচার প্রাইসগুলো কিছুটা পরিমাণ রিকভারি করেছে। আমি যখন স্লাইড বানিয়েছি সেই সময় গিফট নিফটি 0.7%-এর কাছাকাছি একটা আপ দেখাচ্ছিল, এবং তার সাথে আমরা যদি গ্লোবালি দেখি ড্যাক্সও মোটামুটি আপ, এবং তার সাথে আমরা যদি দেখি ইউএসের যে ফিউচারগুলো সেগুলো মোটামুটি একটা ফ্ল্যাট কাইন্ড অফ সিনারিওসে ট্রেড হচ্ছে। আর কমোডিটি পার্সপেক্টিভ থেকে যেটা বলছিলাম, প্রথম দিকে বেশ ভালো রকমের একটা পতন হলেও পরে সেই পতনটা আবার কিছুটা পরিমাণ রিকভার করেছে, এবং ন্যাচারাল গ্যাস প্রাইসও 2%-এর কাছাকাছি শুট আপ করেছে। একইভাবে দেখতে গেলে গোল্ড, সিলভার এবং তার সাথে ক্রুড, এই দুটোর মধ্যে একটা ভাইস ভার্সা রিলেশনশিপ এই মুহূর্তে রয়েছে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। তো সেই সিনারিওসটাই আমরা এখানেও লক্ষ্য করছি। বেস মেটাল পার্সপেক্টিভ থেকে সমস্ত কিছুই আজকের ডেটে মোটামুটি ফ্ল্যাট রয়েছে। এখন নিফটির যে ওপেন ইন্টারেস্ট রয়েছে, আগামীকাল আমাদের এক্সপায়ারি রয়েছে, ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি পুট সাইডের মধ্যে ভালো রকমের রাইটিং আছে। তো মার্কেটের ডাউনওয়ার্ডস যে টেন্ডেন্সি সেটা মোটামুটিভাবে এক প্রকার ক্যাপ বলা যেতে পারে, বা মার্কেটের মধ্যে এই যে পতনটা হয়েছিল গতকাল, আমি যে কথাটা বলেছিলাম যে 23,500 যে লেয়ারটা রয়েছে বা যে স্ট্রাইক প্রাইসটা রয়েছে, সেখানে সিনারিওটা বা সেখানের গেমটা ইম্পর্টেন্ট হবে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে 24,500-র মধ্যে প্রচুর পরিমাণে পুট রাইটার অ্যাডিশন হলো। তারপরে আমরা যদি 23,400 দেখি, সেখানে আরও বেশি পরিমাণ পুট রাইটারের অ্যাডিশন আমরা লক্ষ্য করেছি। আর উপরের দিকে দেখতে গেলে 24,000-এর কাছে বড় আমরা রেজিস্ট্যান্স লক্ষ্য করছি। তো এই রেঞ্জটার মধ্যে মার্কেটের আগামীকালে প্লে হওয়ার কথা। তো যদি আমরা ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে এই জায়গাটার মধ্যে বেশ বড় পরিমাণ সাপোর্ট রয়েছে, বা এইটার মধ্যে এই দুটো স্ট্রাইকের মধ্যে ভালো রকমেরই একটা সাপোর্ট অলরেডি তৈরি হয়ে গেছে। তো সেই কারণে আগামীকাল আমরা বলতে পারি যে ডাউনওয়ার্ডস টেন্ডেন্সিটা কিছুটা পরিমাণ ক্যাপ হয়ে যাওয়ার চান্সেস প্রবল রয়েছে, রাইট? এনিওয়ে, লাস্ট আওয়ারে কিছু পরিবর্তন হতে পারে। ওপেন ইন্টারেস্টের যদি বড় পরিবর্তন হয়, তাহলে লাস্ট আওয়ারের মধ্যে ড্রাস্টিক্যালি মুভমেন্ট হতে পারে। আদারওয়াইজ কালকে মার্কেট আমাদের একটা ন্যারো রেঞ্জের মধ্যে থাকা উচিত, যদি না আজকে বড় গ্লোবাল সিচুয়েশনে বড় কোনো চেঞ্জেস আসে। তো প্রথম কথা হচ্ছে, এরপরে আমরা যদি গ্লোবাল মার্কেটের যে নিউজগুলো রয়েছে সেগুলোর পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে পাকিস্তান এবং চায়না এরা সৌদি আরবের এই নিউক্লিয়ার অ্যাটাকের পর প্রচুর পরিমাণে আর্মি ডিপ্লয় করেছে এবং সৌদি আরবকে হেল্প করছে। 800-র কাছাকাছি ট্রুপস, ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেম ইত্যাদি সমস্ত কিছু পাঠানো হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যেটা বক্তব্য, তিনিও প্রচণ্ড পরিমাণে ফার্স্ট্রেটেড ইরানের ওপর, এবং ইরানকে তিনি কোনো মতেই কাবু করতে পারছেন না, তাই তিনি ভীষণ রকম ফার্স্ট্রেটেড। তাই সেই কারণে সমস্ত দিক থেকে যদি দেখা হয়, তাহলে ইউএসএ সেই কারণে টেম্পোরারিলি ইরানের ওপরে যে অয়েল স্যাংশন রয়েছে সেটাকে কিন্তু ওয়েভ করেছে, যাতে করে পিস ডিলটাতে তারা এসে সাইন করে। তো এটা একটা টোপ বলা যেতে পারে ইরানের জন্য। দেখা যাক তারা আদৌ এই পিস ডিলটাতে সাইন করে কি না। এক্ষেত্রে ইরানের যেটা বক্তব্য উঠে আসছে, তারা স্ট্রেট অফ হরমুজে পাস করার জন্য ক্রিপ্টো বেসড বিভিন্ন রকমের যে ইন্স্যুরেন্স বা তার সাথে যে ট্যাক্স নেওয়ার যে বিষয়, সেগুলো কিন্তু ইরানের পরে চালু করতে চলেছে, বা এরকম একটা প্রপোজাল তারা দিচ্ছে। এনিওয়ে, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, আইইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি থেকে একটা ওয়ার্নিং এসছে
যে ওয়ার্নিংটা হচ্ছে গ্লোবালি যে কমার্শিয়াল অয়েল রয়েছে, অর্থাৎ ফ্লাইট যে এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করছে বা যত রকমের কমার্শিয়াল অয়েল রয়েছে, সেই কমার্শিয়াল অয়েল কিন্তু এবার ধীরে 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 কমতে শুরু করেছে। যদি এই বিষয়টা যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে এবং প্রত্যেকটা দেশই এটার ভুক্তভোগী বলা যেতে পারে, ইউকে এবং ইউরোপ অনেক বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ততার জায়গায় যাচ্ছে, তো ডোনাল্ড ট্রাম্পের ওপর পরোক্ষভাবে দেখতে গেলে একটা প্রেশার আছেই এই বিষয়টাকে এবার সেটেল করার। তো দেখা যাক এই বিষয়টা কোন জায়গায় গিয়ে সেটেল হয়। প্রথম পদক্ষেপটা তিনি অলরেডি নিয়েছেন, যে ইরানের অয়েল সাংশনটাকে তিনি ওয়েভ করেছেন যাতে করে ইরান অয়েল সাপ্লাই করতে পারে, এবং তরফ থেকে যেটা বলা হচ্ছে সেই জায়গাতে যদি আরও বেশি পরিমাণ অয়েল সাপ্লাই আসে, সেটা ইরানের থেকেই আসুক আর রাশিয়ার থেকেই আসুক, এই যে ক্রাইসিসটা আছে এই ক্রাইসিসটাকে কিন্তু শেষ করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু বড় প্রবলেম হতে যাচ্ছে। যদিও ইউএসএ এই মুহূর্তে প্রচুর পরিমাণে অয়েল সাপ্লাই করছে, বাট সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না, বা প্রাইসের এত হাই যে ডিম্যান্ড অনেক কম রয়েছে বলা যেতে পারে। এনিওয়েজ, নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। টাটা ইলেকট্রনিক্স একটা কোম্পানি, যে কোম্পানিটা এখন অবধি ইন্ডিয়ান স্টক মার্কেটে লিস্টেড হয়নি, কিন্তু টাটা ইলেকট্রনিক্স ASML এর সাথে একটা বড় চুক্তি করেছে, এবং এই চুক্তিটা হচ্ছে সম্ভবত $11 বিলিয়ন একটা বড় ইনভেস্টমেন্ট টাটা ইলেকট্রনিক্স করতে চলেছে। টাটা ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর চিপ বানাতে চলেছে ইন্ডিয়াতে, এবং সেই কারণে ASML হচ্ছে এমন একটা কোম্পানি যারা সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে সমস্ত মেশিনগুলো হয় সেই মেশিনগুলো অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং করে, অর্থাৎ সেমিকন্ডাক্টর বানানোর জন্য যে মেশিনারিজ লাগে সেই কোম্পানির সাথে অর্থাৎ ASML এর সাথে টাটা ইলেকট্রনিক্সের মধ্যে একটা বড় রকমের চুক্তি হলো। এবং টাটা ইলেকট্রনিক্স ওয়ান অফ মাই ফেভারিট কোম্পানি বলা যেতে পারে এই মুহূর্তে, যদিও এটা এই মুহূর্তে লিস্টেড নয়, কিন্তু 75,000-এর কাছাকাছি এমপ্লয়ি রয়েছে, এবং তারা এই চিপ ম্যানুফ্যাকচারিংয়ের ইন্ডিয়ার 1 নাম্বার কোম্পানি হওয়ার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। তো আগামী দিনে টাটা ইলেকট্রনিক্সে যদি কখনো IPO আসে সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট, যে AI অ্যাডাপ্টেশন থেকে শুরু করে সমস্ত কিছুতে যাতে ইলেকট্রনিক সেগমেন্টের মধ্যে ভালো রকমের একটা টাটার গ্রিপ আসে, তার জন্য টাটা ইলেকট্রনিক্স এই ডিলটা করেছে। তো এটা আগামী দিনে ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে বেশ একটা ইম্পর্টেন্ট ডিল। এনিওয়েজ, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।